আচ্ছা দেখি আমরা সবাই আজকে আমরা গতকালকে রেফারেন্সের ক্লাসটা দেখছি ভালো করে। তো এখানে এই ব্যালেন্স বের করেছি, ব্যালেন্স থেকে ইন্টারেস্ট বাদ দিয়ে যা হয় সেটাও বের করেছি নাকি। এইখানে প্রোডাক্ট এ বি সি এর টোটাল ছিল, সেখান থেকে পার্সেন্ট আকারে বের করেছি, সেখান থেকে আবার প্রোডাক্ট আকারে বের করেছি, তাই না? তো আজকে এখানে এই কয়েকজন ব্যক্তি আছে, তাদের স্যালারি আছে, কার কত স্যালারি সেটা লেখা আছে। এই যে টোটাল স্যালারি, এটা একটা টোটাল স্যালারি আছে না, সব মিলে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হয়। এই সব কয়টা যদি যোগ করি আমরা যোগফলটা দেখতে পাবো। সব শেষের যে ফাঁকা সেল ওটা সহ সম্পূর্ণ সিলেক্ট করে আমরা যদি অটো সামে ক্লিক করি, এই ফর্মুলার মধ্যে এসে অটো সাম এবং সাম ক্লিক করি, নিচে যোগফলটা চলে আসে। যদিও এটা এভাবে অটো চলে আসছে, আমরা অটো না করে কিভাবে ম্যানুয়ালি করতে হয় সেটাও দেখব। তবে এখানে এইটুকু গিয়ে আমরা ফাংশন এবং ফর্মুলাগুলো শিখব। যদিও এটা একটা ফাংশনের কাজ, কিন্তু আমরা এটা সংক্ষেপে একটু করে নিলাম যোগফলটা বের করার জন্য। দেখুন এই যে প্রথম ব্যক্তি, তার স্যালারি 90,000 টাকা। তো এই 6,80,000 টাকার মধ্যে 90,000 টাকায় কত পার্সেন্ট হয় সেটা আমাদের বের করার প্রয়োজন হতে পারে না? সেটা বের করার জন্য আমরা এই পাশে কিভাবে করতে পারি, ইকুয়াল এই সেল ভাগ তার সম্পূর্ণ টোটাল দিলে তার পার্সেন্টেজটা চলে আসে। পরেরটার ক্ষেত্রে যদি আবার এই পাশের সেল ভাগ এই নিচেরটা দেই, তাহলে তারও ক্ষেত্রে পার্সেন্টেজ চলে আসে। তো আমরা প্রত্যেকের ক্ষেত্রে কি ফর্মুলা কল করব? বলেন, প্রত্যেকের ক্ষেত্রে কি ফর্মুলা কল করব? আমরা একটাই ফর্মুলা কল করব। এখানে কি ফর্মুলা কল করব এটা বলবেন একজনে, কে বলবেন? সহজ আসে কার যে আমি বলতে পারবো, বলেন কিভাবে করব, বলেন। যা করতে বলবেন আমি সেটা করতেছি, দেখার দরকার না, এদিকে তাকাই দেখেন যে কি করব। এই মুহূর্তে কি লিখবো? প্রথমে লিখলাম ইকুয়াল, আপনি বলেন। টোটাল লক করব, আগেই টোটাল দিয়ে লক করব, লক করলাম। হ্যাঁ, এরপর কি ভাগ না গুণ না বিয়োগ? ভাগ। তারপর এই 90,000 এই সেলটা, তাই তো? এইটা মাত্র দেখিয়েছি আমি, এইটা দেখিয়েছি 755%। 90,000 ভাগ এটাকে কি লক করতে হবে? তো আমাদের এই যে রেজাল্ট আসলো, আমরা যদি নিচে নিচে টান দেই তাহলে কি সবার জন্য সেই অনুযায়ী রেজাল্ট আসলো, সব মিলে 100%, তাই না? সব মিলে 100% হলো। আমরা এখান থেকে ফর্মুলা অ্যাড করে ফেললাম। তা আমরা একটু ফর্মুলায় না গিয়ে একটা অন্যভাবে চেষ্টা করব করার, ঠিক আছে? আমাদের কিছু সেটিংস এক্সেল আগে থেকে দিয়েছে, যে সেটিংসগুলো আমাদের কাজের ক্ষেত্রে অনেক প্রয়োজন হবে, কিন্তু সচরাচর এই সেটিংসগুলো কেউ ব্যবহার করে না। সম্পূর্ণটা সিলেক্ট করার সাথে সাথে আমার পাশে একটা চিহ্ন দেখা যায়, এই যে চিহ্ন, কুইক অ্যানালাইসিস অথবা কন্ট্রোল কিউ দিলে এটা চলে আসে। এইটুকু সিলেক্ট করলে এই একটা চিহ্ন চলে আসে, এই চিহ্নটার নাম হচ্ছে কুইক অ্যানালাইসিস। আমি যেটুকু সিলেক্ট করছি এইটুকুর মধ্যে আমি কুইক অ্যানালাইসিস করতে পারবো। তো এক্ষেত্রে এই কুইক অ্যানালাইসিসে ক্লিক করলে অনেক অপশন দেখা যাচ্ছে, ফরম্যাটিং, চার্ট, টোটাল, টেবিল, স্পার লাইন, অনেক কিছু আছে। আমরা টোটালে যদি থাকি, টোটালে থাকলে এখানে সাম দেখা যাচ্ছে, অ্যাভারেজ দেখা যাচ্ছে, কাউন্ট দেখা যাচ্ছে, রানিং পার্সেন্টেজ টোটাল দেখা যাচ্ছে, অনেক কিছু দেখা যাচ্ছে। এরপরে সাম দেখা যাচ্ছে একটা, এরপরে একটা অ্যারো সাইন দেখা যায়, আমি একটু মার্ক করে দেখাচ্ছি। এই চিহ্নটার এটার মধ্যে এই হচ্ছে কয়েকটা বিষয় এখানে আছে দেয়া।
এর পাশাপাশি এখানে একটা মার্ক দেখা যাচ্ছে না, এই যে মার্কটা, এই মার্কে ক্লিক করলে পরের অংশে চলে যাওয়া যায়। তো পরের অংশ কিভাবে যাব, এই টোটালে থাকা অবস্থায় এটা ক্লিক করলে পরের অংশ। এবারে একটা দেখাচ্ছে রানিং, একটা সাম, একটা অ্যাভারেজ, একটা কাউন্ট, একটা পার্সেন্টেজ অফ টোটাল। এটা ক্লিক করলে আমার এই পাশে অটোমেটিক পার্সেন্টেজ অফ টোটাল বসে গেছে। এই ক্ষেত্রেও তারা একটা ফর্মুলা কল করেছে, যে ফর্মুলাটা কেমন এটা সম্পর্কে এই যে ফর্মুলাটা দেখলে আমরা এই মুহূর্তে বুঝতে পারবো না যে এটা কিভাবে তৈরি করেছে, কিন্তু এটা আমরা তৈরি করব। এখান তো অটোমেটিক তৈরি করে দিয়েছে, কিন্তু এটা আমরা তৈরি করব। তো এই যে পার্সেন্টেজটা বের হয়েছে, সব পার্সেন্টেজ মিলে যোগ করলে এখানে অল্টার ইকুয়াল ক্লিক করলে সবগুলোর যোগফল হয়ে যায়। যোগফলটা হচ্ছে 100%, এবং কে কত সেল করছে সেই অ্যামাউন্টটা দেয়া আছে। তো পার্সেন্টেজ অনুযায়ী কে কত পার্সেন্ট সেটাও বের করা যায়। এটা বের করার জন্য কিভাবে বের করব, এটা ওই একইভাবে ইকুয়াল এই সেল ভাগ এই নিচের সেলটা সিলেক্ট করে লক করে দিলাম, এন্টার দিলাম, আমার পার্সেন্টেজটা এখান থেকে বের হয়ে গেল। তো এই কাজটুকু হয়তো আমরা বুঝতে একটু কঠিন হচ্ছে। আমরা আজকে একদম শুরু থেকে ফর্মুলা শিখবো। আমরা রেফারেন্সের সবটা তো বুঝতে পারছি প্রত্যেকেই, তাই না? রেফারেন্স যদি বুঝতে পারি আমরা, তাহলে আজকে বিভিন্ন ফর্মুলা শিখব। ফর্মুলার প্রথম ফর্মুলা হচ্ছে সাম ফর্মুলা, মানে যোগের ফর্মুলা। সাম মানে হচ্ছে যোগ। আমরা সাম করব। এই ক্ষেত্রে একটা ফরম্যাট এখানে রেডি করা আছে। এই ফরম্যাটটা রেডি করতে আমাদের বেশি সময় লাগে না, কয়েক সেকেন্ড সময়ের ভিতরে হয়ে যায়। দেখবেন একদম ক্লিয়ার অল করে দিলাম। এখানে জানুয়ারি লিখলাম, জানুয়ারি লিখে মে পর্যন্ত দিয়ে দিলাম। এখানে আমরা একটা ফর্মুলা কল করলাম। এই ফর্মুলার কাজ হচ্ছে কিছু র্যান্ডম নাম্বার আমাদেরকে দিবে। র্যান বিটুইন বটম নাম্বার ধরি 500, টপ নাম্বার ধরলাম 1000। তার মানে এই 500 থেকে 1000-এর ভিতরে যে কোনো নাম্বার এখানে দিবে। তো এই একটা দিলে তো হবে না, আমরা কয়েকটা জায়গায় নেব। এটার নাম দিব টোটাল। এখানে ফর্মুলাটা র্যান্ডম নাম্বার দেয়, প্রত্যেকবার নাম্বারটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, ক্লিক করলেই প্রত্যেকবার নাম্বারটা চেঞ্জ হয়ে যায়, যে কারণে এই ফর্মুলাটা বাদ দিয়ে শুধু নর্মাল টেক্সট রেখে দিব। টেক্সট হলে আর বাদ মানে চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকবে না। তো টেক্সট হয় কিভাবে, আমরা এটাকে যদি কপি করি, Ctrl+C কপি, এরপরে পেস্ট করতে গেলে এখানে কতগুলো অপশন দেখতে পাই না? পেস্ট করতে গেলে প্রথমটা হচ্ছে পেস্ট, নরমাল পেস্ট, ভ্যালু পেস্ট হবে, জাস্ট যা ছিল তাই পেস্ট হবে। পরের অপশনটা যদি ক্লিক করি তাহলে হচ্ছে ভ্যালু পেস্ট, অনলি ভ্যালু, আমরা যেটা দেখতে পাচ্ছিলাম সেটাই পেস্ট হবে। আর ভ্যালু পেস্ট করলাম, এখন কিন্তু এটার ভিতরে আর ফর্মুলা নাই। ফর্মুলা আছে, এবার আর চেঞ্জ হচ্ছে না। তো এই কিছু নাম্বার নিয়ে নিলাম, একটু বর্ডার দিয়ে দিলাম, এটাকে একটু কালার করলাম। আমরা যোগফল বের করব। যোগফল অল্প ছোট অক্ষরে আমরা গত পরশু আমরা একটু দেখেছিলাম। আমরা যোগ করার জন্য কয়েকটা ওয়েতে যোগ করতে পারি। এভাবে আমরা দেখেছিলাম, এই সেল যোগ এই সেল, যোগ এই সেল, যোগ এই সেল, এভাবে যোগ করা যায়। কিন্তু আমরা এভাবে যোগ করব না, এটা ডায়নামিক হয় না। আমরা যোগ করেছি, আমাদের রেজাল্ট ঠিক দিয়েছে, এরপরে নিচে নিচে টানলে প্রত্যেকটা রেজাল্ট ঠিক থাকবে।
এখন এই যোগফলের মাধ্যমে কি বোঝানো হলো যে B3 C3 D3 E3 F3 এগুলোর যোগফলটা এখানে আসছে, তাই না? এই হচ্ছে যোগফল, এগুলোর যোগফল আসছে। এই যোগফলটা ফর্মুলা বারে দেখা যাচ্ছে, মানে যোগফলের এই যে সেলগুলোর নামগুলো ফর্মুলা বারে দেখা যাচ্ছে। ফর্মুলা বারে আমাদের যা লেখালেখি করি সব দেখা যাবে, একদম র লেখা দেখা যাবে। এক্ষেত্রে ফর্মুলা লিখলে ফর্মুলা দেখা যাবে, অন্য কিছু লিখলে অন্য কিছু দেখা যাবে, আর ভ্যালুটা দেখা যাবে এখানে, ভ্যালুটা এখানে দেখা যাবে। ঠিক আছে, প্রত্যেকটা সেলের ক্ষেত্রে ভ্যালুটা এখানে দেখা যাবে, এবং এই ভ্যালু লিখতে মানে এই ভ্যালু তৈরি করতে কি কি যোগ করেছি বা বিয়োগ করেছি সেটা দেখা যাবে ফর্মুলা বারে। এখানে যদি আমরা যা লিখবো, এমনি টেক্সট লিখলাম, টেক্সটটাও কিন্তু ফর্মুলা বারে দেখা যাচ্ছে। মানে ফর্মুলা বারে আমার এখানে যা লেখালেখি সেটা দেখা যাবে, কিন্তু ওই লেখালেখির কারণে কি রেজাল্ট আসলো, কি ভ্যালু আসলো, সেটা এই ভ্যালুর এখানে দেখা যাবে। যেমন আবার একটু দেখি, এই দুইটা যোগ করি, এই সেল যোগ এই সেল, এই দুইটা সেল যোগ করলাম, ভ্যালুটা এখানে দেখালো, কিন্তু ফর্মুলাটা এখানে দেখালো। আমরা মূলত যখন প্রিন্ট করব বা যখন ফাইলটাকে একদম টোটালি দেখব, তখন এটুকু মূলত দেখব, তখন কিন্তু এটা ফর্মুলা আমাদের দেখার প্রয়োজন হয় না, ফর্মুলাটা আমাদের কাজের ক্ষেত্রে প্রয়োজন হবে। তো যেভাবে যোগ করেছিলাম মাত্র, এই যোগ করলে সুবিধা কি অসুবিধা কি সেটা একটু দেখাচ্ছি। এই সেল যোগ করেছি, তাই তো? তো এই সেলগুলো যোগ করলে এখানে কি যোগ করেছি, B3 C3 D3 E3 F3, এখানে 5টা সেল যোগ করে এখানে আসছে, তাই না? কোনো একটা সেল আমি মাঝখান থেকে ডিলিট করে দিতে চাই, যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এই 4 মাসের হিসাব আমরা করব, মে মাসের আমরা হিসাব করব না, মে মাস আমরা ডিলিট করে দিতে চাই, সম্পূর্ণ কলামটা ডিলিট করে দিব। সম্পূর্ণ কলাম ডিলিট করে কিভাবে? আমরা সম্পূর্ণ কলাম যদি আনতে চাই, উপরে সিলেক্ট করে রাইট ক্লিক করে ইনসার্ট করলে সম্পূর্ণ কলাম একটা ইনসার্ট হয় না? যেমন এখানে যদি একটা ইনসার্ট করি ইনসার্ট হবে, তাই তো? ডিলিট করতে গেলেও এই দুইটাকে সিলেক্ট করে এই ডিলিট ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে গেছে, সে এখানে দেখাচ্ছে রেফারেন্স এরর, একটা এরর দেখাচ্ছে, একটা ভুল দেখাচ্ছে যে এখানে যোগ তো হয় নাই, অন্য কোনো ভুল হয়েছে, এই ভুলটা এভাবে দেখায়, এটাকে বলা হয় এক প্রকার এরর, রেফারেন্স এরর। রেফারেন্স এরর দেওয়ার কারণ কি? আমরা যে রেফারেন্সটাকে কল করেছিলাম সেই রেফারেন্সটা নাই, আছে? আমরা এখানে 5টা রেফারেন্স কল করেছিলাম না, B3 C3 D3 E3 এবং F3, F3টা তো নাই, F3 কি ডিলিট করে দিয়েছি। ফর্মুলা বারে খেয়াল করলে দেখি যে F3-র পরিবর্তে কি দেখাচ্ছে, একটা এরর দেখাচ্ছে, দেখাচ্ছে কিনা? ওই এররের কারণে এইখানে এরর চলে আসছে। ক্লিয়ার এটা? আচ্ছা, আমরা যোগগুলো ডিলিট করে দিলাম। এবার আমরা আবার একটা ইনসার্ট করি, ইনসার্ট করে মার্চ এপ্রিল মে পর্যন্ত করে নেই, কিছু ভ্যালু নিয়ে আবার 6 মাসের হিসাবেই করি। যেমন আছে থাকুক। এবার আমরা ফর্মুলা কল করে করব, সাম ব্র্যাকেট ওপেন। সাম হচ্ছে একটা ফর্মুলা, যোগ করার জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব, যে কোনো জায়গায় যোগ করার জন্য এই ফর্মুলা ব্যবহার করব। তো আমরা দেখি একটা জিনিস, ইকুয়াল করে যখন SUM দিলাম,
সাম লেখার পাশাপাশি অনেক ফর্মুলা নিচে সাজেস্ট করতেছে, তাই না? আমার দরকার শুধু সাম। সাম লিখে ব্র্যাকেট ওপেন করার সাথে সাথে আমার এই নিচে একটা লেখালেখি দেখাচ্ছে, তাই না? নিচে যেটা দেখাচ্ছে এটাকে বলা হয় সিনট্যাক্স। এই হচ্ছে সাম ফর্মুলা লিখবো, এই নিচে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে সিনট্যাক্স। সিনট্যাক্সের আবার আলাদা আলাদা পার্ট থাকে, কমা দিয়ে দিয়ে কয়েকটা পার্ট থাকতে পারে। তো প্রত্যেকটা পার্ট হচ্ছে এক একটা আর্গুমেন্ট। তো আমরা সিনট্যাক্স যদি খেয়াল করি তাহলে কি প্রথম নাম্বার 1 এটা বলে দিয়েছে না এখানে। আমাদের ফর্মুলা কল করলে ফর্মুলায় বলেই দিবে কি করতে হবে। এখানে কি বলে দিয়েছে নাম্বার 1 লেখা। আমি নাম্বার 1 হিসেবে এটাকে সিলেক্ট করলাম, কমা দিলাম। নাম্বার 2 এখানে কমা দেয়া আছে যেহেতু কমা দিলাম। নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5। এরপর যদি আরো থাকে আরো দিব, যদি না থাকে ব্র্যাকেট ক্লোজ করে দিব। আমাদের ফর্মুলা শুরু করার প্রথম সূত্র হচ্ছে ইকুয়াল দিয়ে শুরু করতে হবে, ফর্মুলাটা লিখতে হবে, ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট শেষ করলে ওই ফর্মুলার কাজ শেষ। তো এখানে এই ফর্মুলাটাকে দিয়ে এন্টার দিলাম। এক্ষেত্রেও একটা এরর এখানে আসতে পারে। আমরা যোগ করলাম, এক্ষেত্রেও যদি একটা রেফারেন্স একেবারে ডিলিট করে দেই এক্ষেত্রেও এরর দেখাচ্ছে। কারণ আগেরবার আমরা সাম বাদে বাকিগুলো যোগ করে দিয়েছিলাম, এবার এটা লিখে দিয়েছি। তাই লিখে দিয়ে যদি মাঝখানে একটা ডিলিট করে দেই সেক্ষেত্রে তো একই ব্যাপার হয়ে গেল, তাই না? তো এটা আরেকভাবে করতে পারি। সাম ব্র্যাকেট ওপেন, এইটুকু থেকে এইটুকু পরিমাণ সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ দিলাম। এই রেফারেন্সটুকু সিলেক্ট করে দিলাম, এরপর ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার যে রেজাল্ট আসছে, আমি যদি এখান থেকে 3-4টাও ডিলিট করে দেই আমার এই দুইটার যোগফল এখানে দেখাবে। আমি যদি এই দুইটা ডিলিট করে দেই, আচ্ছা ডিলিট করে দেই, তাহলে বাকি 3টার রেজাল্ট এখানে দেখাচ্ছে। তো এই ফর্মুলাটা লেখার ক্ষেত্রে আমরা দেখি ফর্মুলা বারে কি লেখা, B3 ক্লোন F3, B3 ক্লোন F3, তাই না? B3 কোনটা? এইটা B3 তো এটা না, B3 হচ্ছে এটা, আর F3 হচ্ছে এটা। এই B3 থেকে F3 পর্যন্ত যত সেল আছে প্রত্যেকটা সেলের যোগফল এখানে বলা হয়েছে, সেই যোগফলটার ভ্যালুটা এখানে দেখাচ্ছে। ক্লিয়ার কিনা? এখন এটাকে যদি আমি নিচে নিচে টানি, আমার যোগফল প্রত্যেকের ক্ষেত্রে সঠিক রেজাল্ট দেখাচ্ছে। এরপরে যদি এখানে এসে ফাঁকা জায়গায় আবার ওই একই ফর্মুলা কল করি, সাম ব্র্যাকেট ওপেন, এইটুকু সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এক্ষেত্রে নিচে নিচেও আমার যোগফলটা দেখাচ্ছে। বুঝতে পারছি যোগগুলো। আবার দেখি আমরা সাম ব্র্যাকেট ওপেন, এই সেলটা আমরা কয়েকটা টাইপের বিষয়গুলো দেখি। আমরা যখন সাম লিখে ব্র্যাকেট ওপেন দিব, এই মুহূর্তে আমার কিবোর্ড থেকে অ্যারো বাটন ক্লিক করলে অ্যারো বাটনের মাধ্যমে এটা কিন্তু যাচ্ছে, লেফট রাইট আপ ডাউন হচ্ছে। আমি যাব সবার শুরুর এটায়, সবার শুরুর এটায় যাব না, এটা এরপরে কোলন দিয়ে সবার শেষেরটা দিলে দেয়া যাবে। কিন্তু যদি আমি শিফট চেপে ধরে ডানের দিকে যাই
তাহলে কিন্তু অটোমেটিক কোলন হয়ে বাকিটা হয়ে গেছে। এবার যদি এন্টার দেই তাহলেও রেজাল্ট দেখাচ্ছে। এরপরে আরেকটা জিনিস দেখি, আরেকটা জিনিস হচ্ছে এইখানে থাকাকালীন সময়ে রিলেটিভ রেফারেন্স হিসেবে কাছাকাছি যে সেলগুলো আছে এই সেলগুলোর যোগফল হয়ে যাবে অল্টার ইকুয়াল ক্লিক করলে সরাসরি। অল্টার ইকুয়াল, আমাদের কিবোর্ডের অল্টার বাটন চেপে ধরে ইকুয়ালটাকে ক্লিক করলেই যোগফলটা হয়ে যাবে। এটা কি আরো সহজ না? আরো সহজ, কিন্তু একটু ঝামেলা আছে। ঝামেলাটা এই মনে করেন এই একটা দুইটা সেল, এই তিনটা সেল, মাঝখানে একটা গ্যাপ আছে। আমাদের এই ফাইলের ভিতরে গ্যাপ রেখেই কাজ করব। এক্ষেত্রে যদি অল্টার ইকুয়াল ক্লিক করি, আমার ফাঁকা সেলের পরের অংশ নিতে পারেনি। যদি এখানে কিছু লেখা থাকতো, কোনো একটা নাম্বার থাকতো, তাহলে কিন্তু নিয়ে নিতে পারতো। তো অল্টার ইকুয়াল কিছু কিছু ক্ষেত্রে এরকম কাজ করতে পারে। সেক্ষেত্রে দেখে নিতে হবে যে আমাদের ফাইলে কোনো গ্যাপ আছে কিনা। গ্যাপ থাকলে সেভাবে যাবে না। অল্টার ইকুয়াল দেখলাম, লিখে দেখলাম। এবার যদি দেখি ওই অটোসাম, অটোসামের এই হোম বাটনে একটা চিহ্ন আছে, এই চিহ্নটাকে বলা হয় অটোসাম। জাস্ট ক্লিক করলেই যোগফলটা হয়ে যায়। যদি ফর্মুলার ভিতরে যাই সেখানে আছে অটোসাম, ক্লিক করলে যোগফলটা হয়ে যায়। যদি অটোসামের অ্যারো সাইনে ক্লিক করে এখানে দেখি সাম, অ্যাভারেজ, কাউন্ট, ম্যাক্স, মিন বিভিন্ন কিছু আছে, সাম ক্লিক করলে সাম হয়ে যাচ্ছে। শুধুমাত্র সাম বুঝতে পারছি কিনা, মানে যোগ বুঝতে পারছি কিনা। এই ফাইলটা এইভাবে তৈরি করে এইরকম এইটাই কাজ করেন আপনারা। আমরা এখানে ব্যক্তিদের নাম আছে, এই ব্যক্তিদের মধ্যে কোনো এক নির্দিষ্ট ব্যক্তির যোগফল কত আমরা সেটা বের করব। এখানে সেই ব্যক্তিদের তালিকা এখানে আছে, প্রত্যেক মাসের যা যা তথ্য তা আছে এবং পাশাপাশি টোটাল যত অ্যামাউন্ট হয় সেটাও আছে। আমাদের একদম সম্পূর্ণ করাই আছে, কিন্তু আমরা এখানে আরেকটা শর্ত জুড়ে দিতে যাচ্ছি যে এখানে এই ব্যক্তিদের মধ্যে নির্দিষ্ট এক ব্যক্তি কত টাকার, মানে ব্যক্তির সেল অ্যামাউন্ট অথবা ব্যক্তির টোটাল অ্যামাউন্ট কত আছে এটা বের করব। তো নাম হিসেবে আমরা তার নামটা এখানে লিখে রাখতে পারি, যদি না লিখি তাও সমস্যা নাই। এই অন্তু নামটাকে আমরা খুঁজবো, অন্তু নামটা এখানে কতবার, মানে অন্তু নামের সেল কত জায়গায় কতবার আছে। আমরা ইকুয়াল কল করে সাম ইফ কল করব, ব্র্যাকেট ওপেন দেব। সাম ইফ কল করার সাথে সাথে আমরা একটা সিনট্যাক্স দেখতে পাচ্ছি। সিনট্যাক্স কোনটা যেন? এই হচ্ছে সিনট্যাক্স। সিনট্যাক্সের প্রথম অংশ রেঞ্জ, দ্বিতীয় অংশ ক্রাইটেরিয়া, তৃতীয় অংশ হচ্ছে সাম রেঞ্জ। এটা কি দেখা যাচ্ছে সিনট্যাক্সে? তো সিনট্যাক্সের যখন প্রথম অংশ রেঞ্জ এবং পর ক্রাইটেরিয়া, তার মানে প্রথম অংশ যে রেঞ্জটা এটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ। মানে প্রথম অংশের পরে যেহেতু শর্ত, এরপরে সাম রেঞ্জ মানে যোগফলের রেঞ্জ। তো যোগফলের রেঞ্জ যখন করব তখন যেখান থেকে যোগফলটা থাকছে সেই রেঞ্জটা সিলেক্ট করব। আর যখন নর্মাল রেঞ্জ আছে তখন ক্রাইটেরিয়া রেঞ্জটাকে সিলেক্ট করব। তো ক্রাইটেরিয়া রেঞ্জ বলতে আমার যত নামের তালিকা সেটাই হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ। এই হচ্ছে নামের তালিকা। নামের তালিকাগুলো দিয়ে দিলাম, কমা দিলাম, ক্রাইটেরিয়া। এই নামের তালিকার মধ্যে কি চাচ্ছি? অন্তু চাচ্ছি, তাই না? অন্তু কত জায়গায় সেল করেছে সেটা চাচ্ছি। অন্তু লেখাটাকে ইনভার্টেড কমা দিয়ে আটকিয়ে দিলাম, কারণ অন্তু লেখাটা হচ্ছে একটা টেক্সট। কমা সাম রেঞ্জ, এই হচ্ছে সাম রেঞ্জ। সাম রেঞ্জ সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমার অন্তুর সেল কত সেটাই দেখাচ্ছে এখানে, তাই না? এই অন্তু যদি আরেক জায়গায় থাকতো তাহলে সেই যোগফল সহ অন্তুর যোগফলটা কত হয় সেটা অটোমেটিক চলে আসছে। দুইটার যোগফল চলে আসছে, চাইলে আরো যদি হয় আরো চলে আসবে। এখন বিশেষ করে তিনটা জায়গায় অন্তু লেখা আছে, কিন্তু কোনো একটা জায়গায় যদি অন্তুর পরিবর্তে অন্য কিছু অ্যাড করে দেন তাহলে সেটা কিন্তু আর যুক্ত হবে না, কারণ সেটা অন্তু হিসাবে আর কল করেনি। অন্তু নামে যেখানেই থাকবে সেখানেই যোগফলটা বের করে দিবে। এখন একটা ব্যাপার, আমরা অন্তু নামটাকে লিখে দিয়েছি না? লিখে দিয়েছি,
এখানে যদি এবার চেঞ্জ করি, এখানে যদি এমএসটি শান্তা লিখি, সেক্ষেত্রে কিন্তু শান্তার যোগফলটা এখানে আসছে না। এখানে কিন্তু যোগফলটা কার? অন্তুর যোগফল, কারণ আমরা ফর্মুলার ভিতরে অন্তু লিখে দিয়েছিলাম। তো এবার একটু অন্যভাবে দেখি, ইকুয়াল সাম ইফ ব্র্যাকেট ওপেন রেঞ্জ ক্রাইটেরিয়া রেঞ্জ, এই রেঞ্জ থেকে এইটুকু কমা ক্রাইটেরিয়া হিসেবে চাচ্ছি শান্তা, তাই না? শান্তা আমরা লিখে দিয়েছিলাম এর আগে ইনভার্টেড কমা দিয়ে, আমরা এবার লিখে দিব না, এটাকে সিলেক্ট করে দিই, কারণ এখানে তো শান্তা লেখা আছে, এটাকেই আমি দেখিয়ে দিলাম যে এই লেখাটাই আমি চাচ্ছি। কমা সাম রেঞ্জ, এইটা সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। এক্ষেত্রে শান্তা লেখার যত যোগফল সেখানে চলে আসছে। এখানে যদি কোনোভাবে অন্তু লিখে দেই, অন্তুর যোগফল চলে আসছে। না, সম্পূর্ণটা। এরপরে যদি এখানে অন্য কোনো নাম দিয়ে দেই, যেমন মিলন বৈরাগী দিলাম, মিলন বৈরাগীর যোগফলটা চলে আসছে। এখানে যদি এখানে যে নামটা দিব, এইখানে যে নাম আছে এই নামের মধ্যে থেকে যে নামটা দিব সেই নামটা চলে আসবে। তার মানে আমার ফর্মুলার চেঞ্জ করতে হবে না, তাই না? আমার এখানে নাম চেঞ্জ করলে হবে, ফর্মুলা। এখানে যদি কোনোভাবে আমি ডিলিট করে দিই তাহলে এখানে 0 দেখাচ্ছে, কারণ কি? কারণ আমাদের শর্তর মধ্যে কোনো নামকে খুঁজে পাচ্ছে না। আমরা তো এই সেলের মধ্যে যে নামটাকে দিব সেই নামের যোগফলটা এখানে দেখাবে। তো এটা হচ্ছে সাম রেঞ্জ। তো এখানে আপনাদের নাম দিয়ে একটু ব্যবহার করি, ঠিক আছে? এখানে যে ব্যক্তি আছে সেগুলো হচ্ছে এক একটা ক্রাইটেরিয়া লিস্ট, ক্রাইটেরিয়া রেঞ্জ, ঠিক আছে? আর এইখানে যেটা আছে এটা হচ্ছে সাম রেঞ্জ, মানে যোগফলের রেঞ্জ। সাম মানে যোগ, এটা তো বুঝি সবাই। সাম মানেই যোগ, এটা তো আগেও জানি, তাই না? বোর্ড ম্যাথের সূত্র অনুযায়ী বি ফর ব্র্যাকেট, ও ফর অর্ডার, এস ফর সামেশন, মানে সাম, এটাই তো দেখছিলাম, তাই না? তো সাম ইফ কল করব, সাম ইফ ব্র্যাকেট ওপেন, আমার সাথে সাথে বললো রেঞ্জ। এই রেঞ্জটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ। প্রথমটা সিলেক্ট করলে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কন্ট্রোল ব্যাক স্পেস, চলে আসলাম এখানে। রেঞ্জ সিলেক্ট করে কমা দিলাম, রেঞ্জ সিলেক্ট করে কমা দিলাম, সাথে সাথে বললো ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া কি? আমাদের শর্ত কি? নাহিদ, ব্র্যাকেট ইনভার্টেড কমা ক্লোজ কমা সাম রেঞ্জ হিসাবে এইটা সিলেক্ট করে শেষ পর্যন্ত দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলে নাহিদ, এখানে টোটাল নাহিদের যোগফল কত সেটা দেখাচ্ছে। আমরা যদি নাহিদ না চাই, অন্য কাউকে চাই, সেটা কি করতে পারবো? সেটা কেন হবে না? আচ্ছা, একবারে কেন হচ্ছে না ওটা দেখাচ্ছি। আবার দেখি, ভালো দেখায়। একবারে সিলেক্ট হচ্ছে না, এটা আবার দেখি, সামের ক্ষেত্রেই দেখি, ঠিক আছে? সাম ব্র্যাকেট ওপেন, এই প্রথমটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে করি, মাউস থেকে করি, প্রথমটা সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, এরপরে কন্ট্রোল ব্যাক স্পেস, ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, আমরা বুঝতে পারছি এটা। আবার একটু দেখি, সাম ব্র্যাকেট ওপেন, এই সেলটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কন্ট্রোল ব্যাক স্পেস, ব্র্যাকেট ক্লোজ, এন্টার।
তো আমরা যোগ করলাম। এবার শর্ত সাপেক্ষে কোনো যোগফল বের করব, মানে সাম ইফ দিয়ে ইকুয়াল সাম ইফ ব্র্যাকেট ওপেন রেঞ্জ, এই হচ্ছে রেঞ্জ। রেঞ্জটাকে সম্পূর্ণ সিলেক্ট করলাম, কমা দিলাম। রেঞ্জের পরে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া হিসাবে আমি চাচ্ছি নাহিদ, ইনভার্টেড কমা নাহিদ না নাইম দেখি এবার, ঠিক আছে, নাইম ইনভার্টেড কমা ক্লোজ কমা সাম রেঞ্জ, এই হচ্ছে আমার সাম রেঞ্জ ব্র্যাকেট ক্লোজ। এইখানে এই বিষয়টা হচ্ছে সাম রেঞ্জ, এইটা হচ্ছে ক্রাইটেরিয়া, এটা হচ্ছে সরি এইটা হচ্ছে সাম রেঞ্জ, এইটা হচ্ছে ক্রাইটেরিয়া, আর এইটা হচ্ছে ক্রাইটেরিয়ান্স, এইটা হচ্ছে ক্রাইটেরিয়া। এই হচ্ছে তিনটা পার্ট। আমাদের ফর্মুলায় তিনটা পার্ট আছে আমরা জানি। এই যে ফর্মুলার তিনটা পার্ট কি কি, এই হচ্ছে প্রথম রেঞ্জ, এই হচ্ছে ক্রাইটেরিয়া, এই হচ্ছে সাম রেঞ্জ। তো আমাদের প্রথম হচ্ছে রেঞ্জ এটা, এরপরে ক্রাইটেরিয়া হচ্ছে এটা, তারপর সাম রেঞ্জ হচ্ছে এটা। এটুকু বুঝছি কিনা? এবার যদি আমরা এন্টার ক্লিক করি আমাদের ওই নাহিদ মানে নাইমের যোগফল দেখাচ্ছে। নাইম চেঞ্জ করে যদি অন্য কোনো নাম দেই, যে নামটা এখানে নাই, আমার নাম নাই, জিরো। কারণ কি, ক্রাইটেরিয়ার মধ্যে মানে শর্তর মধ্যে আমি নাই। এখানে যে নামটা থাকবে, যেমন ধরেন রাব্বি আহমেদ আছে, ঠিক আছে, এই রাব্বি লিখতে আর আর মানে বিবি ওয়াই দিলাম, এক্ষেত্রে কি আসবে? কেন আসলো না? আমার ক্রাইটেরিয়ার ভিতরে নাম ছিল আই দিয়ে, আমি ওয়াই লিখলে এখানে আসবে না। তো এক্ষেত্রে নামটা সঠিক যেটা লিখলাম সেটা চলে আসলো। তো এবার নাম আমার শর্তর মানে আমার সূত্রর ভিতরে গিয়ে নামটা লিখতে হচ্ছে বারবার, তাই না? আমি নামটাকে এবার একটু বাইরে রাখবো। ধরি এখানে নাম লিখে একটা ঘর করলাম নেম, এখানে নামটা লিখে দিই, যে কোনো একটা নাম দিয়ে দিতে পারি, আপাতত যে কোনো একটা নাম দিয়ে দিই। এবার ইকুয়াল সাম ইফ ব্র্যাকেট ওপেন, এই হচ্ছে ক্রাইটেরিয়া কমা এইটা হচ্ছে আমার রেঞ্জ, মানে ক্রাইটেরিয়া আগেরটা রেঞ্জ ছিল, এটা হচ্ছে ক্রাইটেরিয়া কমা হচ্ছে এইটা হচ্ছে আমার সাম রেঞ্জ ব্র্যাকেট ক্লোজ। এক্ষেত্রে এখানে যেটা লিখতেছি সেটার যোগফল আসতেছে, তাই না? এখানে যদি কিছু না লিখি থাকবে না, এখানে যদি লিখি তার যোগফল চলে আসছে। তো আমার ফর্মুলার ভিতরে যদি দেই তাহলে ইনভার্টেড কমা দিয়ে দিতে হবে, ফর্মুলার ভিতরে যদি না দেই তাহলে ওই সেলটাকে সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। কারণ এখানে এটাকে সে টেক্সট হিসাবেই ধরে নিয়েছে। এই টেক্সটটাকে আমরা কল করেছি কি হিসাবে? কল করেছি O3 হিসাবে, ওই O2 হিসাবে, কারণ এই সেলটাই হচ্ছে O2। তো বুঝতে পারছে কি না সাম এবং সাম ইফ? বুঝতে পারেন না কেউ? কারণ আপনার ভিডিও তো অন করবোই। আমরা এখানে কয়টি নাম আছে, নাম কয়টি খুঁজবো এখানে কাউন্টের মাধ্যমে। ইকুয়াল কল করে লিখলাম কাউন্ট ব্র্যাকেট ওপেন, এইটুকু এরিয়া সিলেক্ট করে দিব, তাই না? এই যেটুকু এইটুকু সিলেক্ট করে দিব ব্র্যাকেট ক্লোজ। আমার কাউন্টের ক্ষেত্রে 0 দেখাচ্ছে, তাই না? এখানে কাউন্ট এবং কাউন্টের ব্যাপারে একটা পার্থক্য আছে, আমরা এই পার্থক্যটা আগে দেখি। এইখানে টোটাল কয়টি নাম্বার আছে, এই টোটালটা এইটা একটা জায়গায় কাউন্ট করতে যাচ্ছি, এইখানে কাউন্ট করতে যাচ্ছি, ঠিক আছে? এই জায়গাটুতে করব, এখানে কল করি কাউন্ট ব্র্যাকেট ওপেন, সম্পূর্ণ রেঞ্জটা সিলেক্ট করে দিই, সম্পূর্ণটাই আমি চাচ্ছি ব্র্যাকেট ক্লোজ। এখানে টোটাল বলতেছে যে 70টা নাম্বার আছে। কোনো একটা নাম্বার যদি ডিলিট করে দেই, নাম্বার কিন্তু নাই,
এখান থেকে কয়েকটা ডিলিট করে দিলাম, তো নিচে 5টা ছিল 5টায় দেখাচ্ছে। তো কাউন্টের কাজ হচ্ছে নাম্বার কালেক্ট, মানে কাউন্ট করা, নাম্বার কতটা আছে এটা কাউন্ট করা, এটা হচ্ছে কাউন্টের কাজ। আবার একটু দেখি কাউন্ট, COUNT, কাউন্ট ব্র্যাকেট ওপেন, যেটুকু সিলেক্ট করবো সেটুকু কাউন্ট করবে, কিন্তু এইটুকু যদি সিলেক্ট করি এইটুকুতে 15টা নাম্বার আছে। তো তার মানে এখানে টোটাল কতটি নাম্বার আছে এটা কাউন্ট করার জন্য কাউন্ট ফর্মুলা ব্যবহার করব, তাই তো? তো কাউন্ট ব্যবহার করলাম, কোনো একটা মাঝখান থেকে ডিলিট করে দিলাম, সেটা বাদ দিয়ে 64টা দেখালো। কোনো একটা নাম্বার ডিলিট না করে অন্য কোনো নাম লিখে দিলাম। নাম লিখে দেওয়ার ফলে কি হলো, এটাও বাদ দিয়ে দিল, তাই না? এখানে নাম লিখলাম, এখানে নাম লিখলাম, তো নামগুলো বাদ দিয়ে দিচ্ছে। তো এখানে কি বুঝলাম এটুকু দ্বারা, যে এই কাউন্ট দিয়ে শুধুমাত্র নাম্বার কাউন্ট করা যায়, কোনো নাম কাউন্ট করা যায় না, তাই তো? তো আমরা আগের জায়গায় চলে আসি। কাউন্ট আমরা যেভাবে কাউন্ট লিখেছিলাম, একটু জুম দিয়ে দেখি তাহলে বেটার দেখাবে। কাজ করি তো দেখি। এবার যদি কাউন্ট লিখলাম, কাউন্টের সাথে একটা এ যুক্ত করে দিলাম, কাউন্ট এ ব্র্যাকেট ওপেন, এটুকু আমরা সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ দিলাম, এন্টার দিলাম। 70টা এবারও নাম্বার দেখাচ্ছে। কোনো একটা ডিলিট করে দিলাম, 69, কোনো একটা ডিলিট করলাম 68, কয়েকটা ডিলিট করে দিলাম 64, কোনো একটা একটু নাম লিখি, নাম লিখলাম, নামটাকে কি কাউন্ট করতেছে তাহলে? তো কাউন্ট এবং কাউন্ট এর মধ্যে এটুকুই পার্থক্য, বুঝতে পারছেন? একটা নাম হচ্ছে কাউন্ট এ, একটা নাম কাউন্ট আর একটা নাম হচ্ছে কাউন্ট এ। এই হচ্ছে দুইটা ফর্মুলা, দুটোই প্রায় একই কাজ করে। কাউন্ট দিয়ে শুধুমাত্র নাম্বার গণনা করা যায়, কাউন্ট এ দিয়ে নাম নাম্বার উভয় গণনা করা যায়। তো এখন এইখানে কতজন আছেন এটা গণনা করব কিভাবে? এখানে কি ফর্মুলা দিয়ে গণনা করব? কাউন্ট, কাউন্ট দিয়ে। কাউন্ট দিয়ে কেন হবে? কাউন্ট দিয়ে যদি গণনা করি সেক্ষেত্রে নাম্বার গণনা করবে, কোনো নাম গণনা করবে না। তো আমরা কাউন্ট বুঝলাম, কাউন্ট এবং কাউন্টে এইটুকুই পার্থক্য, এবং কাউন্ট এবং কাউন্টে আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের কাজে লাগতে পারে। আমরা শর্ত সাপেক্ষে যখন খুঁজবো তখন হবে কাউন্ট ইফ। তো কাউন্ট ইফ আমরা পরে যাব, ওই ইফ এর সবকিছুতে পরে যাব, ইফ আপনারা শর্ত বুঝবেন না। আচ্ছা, এই হচ্ছে কয়েকজন স্টুডেন্ট, এখানে 14 জন স্টুডেন্ট আছে। 14 জন স্টুডেন্টের বাংলায় কে কত মার্ক পেয়েছে, ইংলিশে কে কত পেয়েছে, ম্যাথে কত পেয়েছে, কেমিস্ট্রিতে কত পেয়েছে, এমনটা লেখা আছে। তো আমরা কে কত পেয়েছে টোটাল আমরা এটা জানতে চাই। কি করব? যোগ করব, সামের মাধ্যমে যোগ করতে পারি। সামের মাধ্যমে যোগ করে এন্টার করলাম, তার টোটাল মার্কটা চলে আসলো। এই যে মার্কটা একজনারটা চলে আসলো, এটার নিচে এই যে প্লাস সাইনটা যখন আসবে ডাবল ক্লিক করলে সবারটা চলে আসবে, সবার যোগ হয়ে গেল। এবার আমরা অ্যাভারেজ বের করব, মানে গড় বের করব। গড় বের করার জন্য আমরা সাধারণভাবে যে নিয়মটা জানি,
যে টোটাল যে মার্ক হয়েছে সেটা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে এভারেজ বের হয়ে যাবে, তাই না? গড় বের হয়ে যাবে। তো টোটাল মার্ক কত? 291। আমরা কি 291 লিখে দিব না সিলেক্ট করে দিব? সিলেক্ট করে দিব, ভাগ দিব 4 দিয়ে, ভাগ 4। আমার এখানে দেখা যায় 72.75 তার এভারেজ হয়ে গেছে। এই গড় যেটাই এভারেজও সেটা। তো আমরা এভারেজ সবাই বের করতে পারবো তাহলে? এভারেজের আর কোনো মানে জাস্ট নর্মাল যে খালি চোখে আমরা যেটা বুঝতে পারি এটাই হচ্ছে এভারেজের একটা ফর্মুলা। কিন্তু এভারেজের জন্য আলাদা ফাংশন আছে। আমরা ফর্মুলা এবং ফাংশনের পার্থক্য জানি না। এটা কি ফর্মুলা না ফাংশন? ফর্মুলা। ফাংশন হবে আমরা এখানের যে নাম আছে সেই নাম ব্যবহার করে যখন করব। তো এটা তো আমরা করলাম টোটালের উপর বেস করে, তাই না? টোটালের উপর বেস করে এভারেজটা বের করলাম। তো এবার একটু জিনিস একটু দেখি। টোটালটা আমি ডিলিট করে দিলাম। এবার আমি এভারেজ বের করব কিভাবে? এটা একটু ক্রিটিক্যাল বুদ্ধি খাটিয়ে আপনারা বলতে হবে কে কিভাবে, কার কি যুক্তি আছে, কে কি যুক্তি খাটাইয়া বলতে পারেন একটু দেখব। দেখি টোটাল বের করলে কিভাবে বের করতাম। এই যে টোটাল, এবার টোটাল, তাই তো? টোটালের ভ্যালু 291। এই টোটাল যেটুকু আছে এই টোটালকেই যদি এখানে ভাগ করে দেই 4 দিয়ে তাহলে এভারেজ হয়ে যায়। এখানে হয়েছে কিনা আরেকবার? নরমালি আমরা টোটাল বের করি এভাবে সাম করে। আমি ভেঙে ভেঙে দেখিয়ে করি। SUM ব্র্যাকেট ওপেন, এই যেটুকু রেঞ্জ সেটুকু সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, আমার টোটাল বের হলো। কিন্তু আমি তো চাচ্ছি এখানে এভারেজ। এভারেজ চাইলে এভারেজের এখানে টোটাল কাউন্ট কয়টা আছে? 4টা। ভাগ যদি এখানে এই একই ফর্মুলার ভিতরেই যদি ভাগ 4 দিয়ে দেয় তাহলে কি এভারেজ বের হয়ে যাচ্ছে না? না বুঝার কিছু আছে? আচ্ছা, এটা গেল টোটাল ছাড়া আমরা এভারেজ বের করলাম। এবার আমরা একটু বের করি কোনো মানে কিছু না, ডিরেক্টলি ফাংশন ব্যবহার করব এভারেজের। এভারেজ লিখলাম, এভারেজ লিখে যদি এটুকু সিলেক্ট করে দেই, ব্র্যাকেট ক্লোজ করে দেই, তাহলেও আমার এভারেজ বের হয়ে গেছে। তো এটা কি আরো সহজ হলো না? জি স্যার। প্রত্যেকটা ক্ষেত্রে ইকুয়াল হয়। ইকুয়াল ছাড়া কোনো ফর্মুলা কাজ করবে না। ইকুয়াল এভারেজ ব্র্যাকেট ওপেন, এটুকু সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ দিলাম, এভারেজ হয়ে গেল, মানে গড় বের হয়ে গেল। তো আমরা এভারেজ বুঝতে পারছি। কাউন্ট বুঝতে পারছি। কাউন্ট এ দুইটা বুঝতে পারছি কিনা? সংক্ষেপে এভাবে বলি, কাউন্টরা দেখেন, ঠিক আছে? কাউন্ট ক্লিক করে ব্র্যাকেট ওপেন দিলে এখানে কাউন্ট করে ফেলতেছে 4, তাই না? আবার দেখি ইকুয়াল সাম ব্র্যাকেট ওপেন, সাম করলাম, সাম বের হয়ে গেল, তাই না? এটা নরমালি সাম বের হয়ে গেল। এই সাম যেটা বের হলো এটা যদি ভাগ করি 4 দিয়ে তাহলে এভারেজ বের হয়ে গেল। এখন 4 দিয়ে ভাগ করেছি, ভালো কথা। এরকম করে 4 দিয়ে ভাগ করে সবার রেজাল্ট আসছে। কোনো এক ব্যক্তি সে ইংলিশ পরীক্ষা দেয়নি, তার এভারেজ, এটা কি ঠিক আছে? এই যে ব্যক্তি, এর এভারেজটা কি ঠিক আছে কিনা? কেন ঠিক না এটা বলতে হবে, কারণ এটা 4 দিয়ে ভাগ করা হয়ে গেছে, কিন্তু এর ক্ষেত্রে তো 3 দিয়ে ভাগ হওয়ার কথা ছিল, কারণ সে 3টা পরীক্ষা দিয়েছে, 3টার এভারেজ তার কত সেটা আমার জানা দরকার। তো এটার ক্ষেত্রে তার রেজাল্ট আসার কথা 72, কিন্তু আমাদের ওই একই ফর্মুলার কারণে রেজাল্ট আসছে 54, তাই না? তো
আমরা এখানে নরমালি ভাগ দিয়েছি প্রত্যেকের ক্ষেত্রে 4 দিয়ে। আমরা কাউন্টের কাজটা দেখি একটু। কাউন্ট ব্র্যাকেট ওপেন, এইটুকু কাউন্ট করলাম। সবার ক্ষেত্রে কাউন্ট হলো 4, এর ক্ষেত্রে কাউন্ট হলো 3, তাই না? তো এখানে যে এই যে 4 লিখলাম, ম্যানুয়ালি 4 লিখলাম, ম্যানুয়ালি 4 না লিখে এই কাউন্টের এই ফর্মুলাটা ওখানে লিখে দিতে পারি না? কাউন্টের ফর্মুলাটা যদি লিখে দেই, ঠিক আছে, কি হয় দেখি। এই 4 এর পরিবর্তে কাউন্টের ফর্মুলা লিখে দেব ডিরেক্টলি, এন্টার। এবার যদি দেখি, তাহলে এই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু রেজাল্ট সঠিক দিছে। দেখাচ্ছি আবার। নরমালি আমরা টোটাল বের করি কিভাবে? সাম ব্র্যাকেট ওপেন, এটুকু সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ, সাম। সামের পরে ভাগ দিব। ভাগ কত দিয়ে ভাগ দিব? 4 দিয়ে তো ভাগ দেওয়ার কথা, কিন্তু যে পরীক্ষা 3টা দিছে তার ক্ষেত্রে তো 3 দিয়ে ভাগ দেওয়ার দরকার। তো কে 3টা দিছে, কে 4টা দিছে, কে 5টা দিছে সেটা তো আমি জানি না। অথবা দেখে দেখে যে 4টা দিছে তার 4 দিয়ে ভাগ হবে, যে 3টা দিছে তার 3 দিয়ে ভাগ হবে, এমন তো হওয়ার কথা, তাই না? কিন্তু অনেক স্টুডেন্ট যদি থাকে তখন 3টা, আবার কেউ 4টা, কেউ 5টা, এভাবে যদি হয় তখন তাদের ক্ষেত্রে অ্যাভারেজ বের করতে গেলে আমরা যদি চাই যে অ্যাভারেজ ফর্মুলা ছাড়া এভাবে বের করতে চাই, তাহলে এখানে যদি কাউন্ট ফর্মুলাটা অ্যাড করে দেই, কাউন্ট একই ফর্মুলার মধ্যে আবার আরেকটা ফর্মুলা অ্যাড করে যদি দেই, কাউন্ট ক্লিক করলাম, এবার ভ্যালু হিসাবে এটাকে আবার সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবারও অ্যাভারেজ চলে আসছে। এই অ্যাভারেজটা প্রত্যেকের জন্য সঠিক অ্যান্সার আসছে। এই দুইটাও যদি কেটে দেই, তার ক্ষেত্রে দুইটা মিলে যা হয় সেটার অ্যাভারেজ 50-50ই দেখাচ্ছে। কারো যদি একটা হয়, একটার অ্যাভারেজ 62 ঠিকই দেখাচ্ছে। কিন্তু যদি আমরা আগের ফর্মুলায় থাকতাম, 4 দিয়ে সবার ভাগ করতাম, তাহলে এর অ্যাভারেজ কত? 15। পরীক্ষায় দিছে একটা, অ্যাভারেজ কত দিয়ে ভাগ? 4 দিয়ে ভাগ হবে। আর এত কিছু ঝামেলা লাগবে না, ডিরেক্টলি আমরা অ্যাভারেজ কল করব। অ্যাভারেজ ব্র্যাকেট ওপেন, এক্ষেত্রে যার যত অ্যাভারেজ সেভাবেই তার অ্যাভারেজ হয়ে গেছে। তো এটা কি আরো সুন্দর না? তো আমাদের প্যারা নেওয়ার কিছু আছে? যেটাই যে অ্যাভারেজ সেটা সেভাবে বের হয়ে গেছে। তো অ্যাভারেজ ফর্মুলার শর্ত সাপেক্ষেও অ্যাভারেজ বের করা যায়, যেটা হলো অ্যাভারেজ ইফ অথবা অ্যাভারেজ ইফস। তো ইফ এবং ইফস এর পার্থক্যটাও পরে দেখাবো। তো আমরা এই সাম, কাউন্ট, কাউন্টা এবং অ্যাভারেজ, এই 4টা বুঝতে পারছি কিনা? এই 4টা প্রত্যেকের ক্লিয়ার? আসাদুজ্জামান ভাই আছেন? আপনি বুঝছেন প্রত্যেকটা? হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, আমি এখানে এগুলোর কয়টা নাম আছে কাউন্ট করবো। এখানে বলেন কিভাবে করব? হ্যাঁ, নাম কাউন্ট করব। হ্যাঁ, ইকুয়াল কাউন্ট এ ব্র্যাকেট ওপেন, সব নামগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ। 23টা নাম আছে এখানে। কি আসলে 23টা নাম আছে? এখানে আসলেই 23টা নাম আছে। আমি যদি 2টা নাম এখান থেকে ডিলিট করে দেই, 21টা দেখাচ্ছে। একটা ডিলিট করলাম, 20টা দেখাচ্ছে। তো একটা জিনিস একটু দেখেন, আমরা সাম, অ্যাভারেজ যাই করি না কেন, সেটার কিন্তু একটা এই নিচের দিকে তথ্য দেখা যায়। যেমন এই মুহূর্তে এখানে কয়টা তথ্য আছে আমরা সম্পূর্ণটা সিলেক্ট করি। সম্পূর্ণ সিলেক্ট করার পরে এই পর্যন্ত এখানে কাউন্ট অটোমেটিক দেখাচ্ছে, অটোমেটিক কাউন্ট হচ্ছে। এটা এই কাউন্টে দেখাচ্ছে এখানে 20। এরপরে চার্জ হচ্ছে না,
এরপরে যদি এদিকটায় আসি, এই চারটা সিলেক্ট করলাম, চারটা সিলেক্ট করলে কাউন্ট দেখাচ্ছে, সাম দেখাচ্ছে, অ্যাভারেজ দেখাচ্ছে, নিচেই দেখাচ্ছে অলরেডি। কাউন্ট 4, সাম 291, অ্যাভারেজ 72.75। এখানে যদি কিছু নাও থাকে, সব যদি আমরা ডিলেটও করে দেই, এগুলো সব ডিলিট করেও দেই, এই চারটা সিলেক্ট করলে এখানে অটোমেটিক এগুলো কাউন্ট করে। এই স্ট্যাটাস বারে এগুলো আমরা দেখতে পাই। এগুলো থেকে আমরা কোনো কিছু যোগ না করেও সংক্ষেপে দেখে নিতে পারি এখানে অ্যাভারেজ কত আছে। আমার অনেক সময় ছোট ছোট কাজে প্রয়োজন হবে অ্যাভারেজ কত আছে এটার জানা। এটা এখানে অ্যাভারেজ করবো না, এখানে অন্য কিছু করব, কিন্তু অ্যাভারেজ কত এটা জানা প্রয়োজন আছে। আমরা নিচের দিকে তাকালেই অ্যাভারেজটা দেখতে পাই, নিচের দিকে তাকালেই কাউন্ট দেখতে পাই, সাম দেখতে পাই। যদি বেশি সিলেক্ট করি তাহলে সেই অনুযায়ী কাউন্ট হচ্ছে 11টা। এখানে কিন্তু মাঝখানে একটা নাই, এখানে 11টাই আছে, এটা থাকলে 12টা হতো। সেই অনুযায়ী অ্যাভারেজ 69, সেই অনুযায়ী 759 হচ্ছে এই কয়টার সাম। যদি সব সিলেক্ট করি, সব সাম করি, সবগুলোর সাম হচ্ছে 3472। আমি সবগুলোর সাম এখানে করতে চাচ্ছি। কিভাবে করব? সাম ব্র্যাকেট ওপেন, সবগুলো সিলেক্ট করে দিব, সবগুলো সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, সাম হয়ে গেল। তো বুঝতে পারছি এটা? আরেকবার, এইখানে যতগুলো নাম্বার আছে সবগুলোর সাম করতে চাই, সবগুলোর নাম্বারের যোগফল কত এখানে একবারে যাচ্ছে। সাম ব্র্যাকেট ওপেন, সম্পূর্ণটা সিলেক্ট করে দিব, একেবারে সম্পূর্ণটা। নিচ থেকে উপরে করলে হবে, উপর থেকে নিচে করলে হবে। সিলেক্ট মানে রেঞ্জ যেভাবে সিলেক্ট করি না কেন হয়ে যাবে। ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিলেই সবগুলোর যোগফল দেখা যাচ্ছে এখানে। এখানে যদি আরো নাম্বার ডিলিট করে দেই তাহলে সেই নাম্বারগুলো বাদ হয়ে অ্যামাউন্ট এখানে হয়ে যাচ্ছে। তো যে কয়টা বাদ দিলাম সে কয়টা কিন্তু নাম্বারও বাদ হয়ে গেছে, 33টা হয়ে গেছে। সব বাদ দিলে একেবারে কোনো কিছু নাই, কয়েকটা বাদ দিব, সেই অনুযায়ী সেইভাবে রেজাল্ট হয়ে গেছে। দেখে 33টা পরিবর্তে এবার হয়ে গেছে 25টা নাম্বার এখানে আছে। 25টার অ্যাভারেজ 72.08 দেখিয়ে দিল, সাম 1802 সেটাও দেখিয়ে দিল। তো সাম যে ডানে বামের লেফট রাইট সব মিলিয়ে মানে সবভাবেই আমরা সাম করতে পারি। সাম করতে গেলে জাস্ট সাম লিখে ব্র্যাকেট ওপেন ক্লিক করে সম্পূর্ণ যেটুকু সাম করব সেটুকু সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করলেই হয়ে যাবে। বুঝতে পারছেন প্রত্যেকে?